সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে সকালের শুভেচ্ছা। আমি একটু দুঃখিত, আমাদের বাসায় কারেন্টের সমস্যা ছিল, যার কারণে একটু লাইভে আসতে দেরি হয়ে গেছে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, নিজ নিজ অবস্থানে ভালোই থাকবে, এটাই প্রত্যাশা। আর আমরা এই ভালো থাকবে এবং ঘরে বসে পড়াশোনা করবে সেই আশাতেই মূলত আজকের আমাদের এই ছোট্ট প্রয়াস। তো আমরা গত দিনগুলোর ধারাবাহিকতায় আলোচনা করতেছিলাম যে আমরা চাপ, তারপরে ঘনত্ব, তারপর আর্কিমিডিসের সূত্র এবং সেখান থেকে প্লবতা, এইগুলো আমরা আলোচনা করেছি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা তরল পদার্থের উপরে আরও একটা গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো যে প্যাসকেলের সূত্র এবং বল বৃদ্ধিকরণ নীতি। তো এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো স্বাভাবিক তোমাদের যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে এই যে আমরা বড় বড় ট্রাক, বড় বড় বাস কিংবা ওই যে ট্রেন, এটা শত শত টন ভারী, এই যন্ত্রাংশগুলো বা এই গাড়িগুলো একজন ড্রাইভার কিভাবে থামায় শুধু তার একটা পায়ের একটা আঙ্গুলের চাপে? তো তোমরা হয়তো অনেকে জানবা, আবার অনেকে জানো না যে এই পুরো কাজটাই কিন্তু হয় এই হাইড্রোলিক ব্রেকের মাধ্যমে। তোমরা জানো যে গাড়িতে হাইড্রোলিক ব্রেক থাকবে, অথবা মোটরসাইকেল কিংবা যে কোনো বাস ট্রাক সবগুলো কিন্তু হাইড্রোলিক ব্রেকের মাধ্যমে চলে। সো এই হাইড্রোলিক ব্রেকের সাহায্যে কিন্তু এটা করা হয়। তখন হাইড্রোলিক ব্রেক কিভাবে কাজ করে এই বিষয়ে যে বিজ্ঞান, সেটার বেসিক যে কনসেপ্ট, সেটা আমরা আজকে আলোচনা করবো, শিখবো ইনশাআল্লাহ। তো তাহলে দেখি আমরা প্রথমেই যে প্যাসকেলের সূত্র আমাদের কি বলে, প্যাসকেলের সূত্রের মূল বক্তব্যটা কি সেটা দেখি। তো তোমাদের সবার বইয়ে প্যাসকেলের সূত্র লেখা আছে, তারপরে আমি একবার প্যাসকেলের সূত্র একটু লিখে দিই, তোমরা একটু দেখো কি বলে। দেখা যাক প্যাসকেলের সূত্র। আচ্ছা, কোনো আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে পাত্রের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের দেওয়ালে লম্বভাবে ক্রিয়া করে। তাহলে দেখো বিষয়টা খুবই সহজ এবং সিম্পল। যে আমাদের কি বলছে, যে আমরা বলতে যাচ্ছি যেখানে যে
কোনো বদ্ধ বা আবদ্ধ পাত্র, মানে এখানে আমাদের কথা কিন্তু খুব স্পষ্ট, যেখানে আমাদের পাত্রটা কিন্তু অবশ্যই হতে হবে, বদ্ধ পাত্র বা আবদ্ধ পাত্র। তো এই বদ্ধ বা আবদ্ধ পাত্রের তরল বা বায়ু পদার্থ যদি কোনো জায়গায় থাকে, সেই পাত্রের কোনো একটা অংশে যদি আমরা কোনো একটা জায়গায় যদি আমরা চাপ প্রয়োগ করি, সেই চাপ বলছে সেই চাপ কিছুমাত্র না কমে, মানে সেটা কমে যাবে না, সেটা হারিয়ে যাবে না, ক্ষয়ে যাবে না, না কমে পাত্রের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়, মানে সব দিকে সেটা ছড়িয়ে যায় এবং তরল বা বায়ু পদার্থের সংলগ্ন পাত্রের দেওয়ালে লম্বভাবে ক্রিয়া করে। লম্বভাবে ক্রিয়া করে মানে কি, এখানে কয়েকটা ব্যাপার আছে, এখানে এই বিষয়গুলোর কিছু ব্যাপার আছে। এই যে আমরা যেই ধরনের তরলের কথা বলছি, এই তরল বা এই বায়ু পদার্থটা কিন্তু অসংকোচনশীল, মানে এখানে তরল বা বায়ু পদার্থ সংকুচিত হয়ে যাবে, তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটবে না, তাহলে কিন্তু এটা পাবো না। সুতরাং এখানে এই জায়গায় আমাদের বিষয়টা মনে রাখতে হবে যে এটা কিন্তু সংকুচিত হওয়া যাবে না। আচ্ছা, এক। দুই নম্বর হলো এই সব দিকে সব জায়গায় এই চাপটা সরা যায়। আমি একটা পাত্রের যেই অংশেই চাপ প্রয়োগ করি না কেন, যেখানে চাপ দিই না কেন, সেই চাপটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যাবে। দুই, আরেকটা হলো যে এই চাপটা পাত্রের অন্যান্য জায়গায়, যদি আমি এক জায়গায় চাপটা দিলাম, সেই চাপটা পাত্রের অন্যান্য জায়গায় কিন্তু লম্বভাবে ক্রিয়া করবে, মানে যেখানে যেমনই হোক না কেন পাত্র, সেই পাত্রের শেপ অ্যান্ড সাইজ যেমনই হোক, ওই পাত্রের দেওয়ালে গিয়ে সেখানে লম্বভাবে যে কোনো একটা জায়গায় লম্বভাবে ক্রিয়াশীল হবে। তো এটা হলো মূল বক্তব্য। এটা পরীক্ষায় বিবৃতি আকার আসতে পারে, এটার ব্যাখ্যা আকার আসতে পারে। তো আমরা একটু দেখি যে এটার জেনে কি লাভ, এটার প্রয়োগটা কোথায়। তাহলে প্যাসকেলের সূত্রের প্রয়োগ আমরা দেখবো এবার। প্রয়োগ অনেক জায়গায় প্রয়োগ আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রয়োগ হলো আমরা এই বিভিন্ন ইন্ডাস্ট্রি কিংবা বিভিন্ন গাড়ি, বিভিন্ন জায়গায় যে আমরা বিশাল অ্যামাউন্টে যে চাপগুলো প্রয়োগ করতে হয়, যে আমরা চাপগুলো দেখি, এই চাপগুলো কিন্তু অধিকাংশই এই নীতিকে ব্যবহার করে করা হয়, এই প্যাসকেলের সূত্রের নীতিটাকে ব্যবহার করে করা হয়। তো তাহলে এই নীতির সাহায্যে কিভাবে বল বৃদ্ধিকরণ নীতি তৈরি করা যায় সেটা দেখি। তাহলে বলের বৃদ্ধিকরণ নীতি, বল বৃদ্ধিকরণ নীতি। তো ঠিক আছে, আমরা তোমাদের বইয়ে একটা সুন্দর ফিগার ছিল, সেই ফিগারটা একটু ড্র করার চেষ্টা করি। ধরে নিচ্ছি যে এটা একটা আমাদের দুইটা সিলিন্ডার আমি ড্র করার চেষ্টা করেছি, যেখানে এই একটা সিলিন্ডারের এরিয়া অফ ক্রস সেকশনটা কম, মনে করি এই পর্যন্ত। আচ্ছা, ধরে নিলাম যে এর এরিয়া হলো A1, আর এখানে আরো একটা আমাদের সিলিন্ডার আছে, মনে করো যে সিলিন্ডারটার এরিয়া মনে করো A2, এবং এই সিলিন্ডার থেকে এই সিলিন্ডার পর্যন্ত পুরোটাই তরল দ্বারা পূর্ণ করা আছে, মনে করো তরল দ্বারা পূর্ণ। আসলে এই ক্ষেত্রে বিশেষ করে হাইড্রোলিক প্রেসের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তরল ব্যবহার করা হয়। বায়বীয় পদার্থের যেহেতু চাপের উপরে এই সংকোচনশীলতার মান বেশি, মানে চাপ প্রয়োগ করলে যেহেতু বায়বীয় পদার্থ সংকুচিত হয়ে যায়, তাই বায়বীয় পদার্থ অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার করা হয় না, বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে তরল পদার্থ। আচ্ছা, তো তাহলে দুইটা সিলিন্ডার, একটা হলো ধরে নিলাম হচ্ছে A1, তার এরিয়া অফ ক্রস সেকশন, প্রস্থ ক্ষেত্রফল A1, আর এইটা হলো এরিয়া অফ ক্রস সেকশন হলো A2। এই তো আমরা এই জায়গায় যদি আমরা F1 বল ক্রিয়া করে, তাহলে এইখানে একটা চাপ তৈরি হবে,
এইখানে একটা চাপ তৈরি হবে। তাহলে সেই চাপটা কতটুকু? তাহলে এই জায়গায় সৃষ্ট চাপ, এটা কিন্তু আমরা P1 ধরে এটা লিখতে পারবো হচ্ছে F1/A1। আমরা জানি চাপের সংজ্ঞা, এর আগের দিনের ক্লাস আমরা তোমাদের শিখিয়েছি চাপের সংজ্ঞাটা, যে আমরা যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই হলো চাপ। তাহলে এখন এই সিলিন্ডারের উপরে প্রযুক্ত বল যেহেতু F1, তাই এখানে সৃষ্ট চাপ P1 সমান সমান তাহলে F1/A1 বললাম। ঠিক আছে, এবার আমরা দেখি তাহলে এই যে চাপটা এখানে তৈরি হলো, এই চাপটা কিন্তু তাহলে শুধু এখানে থাকবে না, এই যে তরল সংশ্লিষ্ট যত জায়গা আছে সব জায়গায় কিন্তু সমানভাবে সঞ্চালিত হয়ে যাবে। তাহলে এই চাপটা যেমন এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, সব জায়গায় আছে, এবং সব জায়গায় কি হবে, পাত্রের দেওয়ালের সাথে কিন্তু লম্বভাবে ক্রিয়া করবে। তার মানে এখানে যে চাপটা তৈরি, সেই চাপটা কিন্তু এই দিক দিয়ে এদিকে লম্বভাবে ক্রিয়াশীল হবে, এখানে এদিকে লম্বভাবে ক্রিয়াশীল হবে, এখানে এদিকে লম্বভাবে ক্রিয়াশীল হবে, সব দিকে কিন্তু লম্বভাবে ক্রিয়াশীল হবে। কিন্তু এখানে ব্যাপারটা হলো যে এই পাত্রটা যেহেতু অনেক মানে শক্ত কঠিন পদার্থের চেম্বার দ্বারা তৈরি, সুতরাং এটার উপরে এটা ইফেক্টিভনেস থাকবে না, মানে এর কার্যকারিতা থাকবে না। তো সেক্ষেত্রে আমাদের এই পিস্টনের উপরে এর কার্যকারিতা থাকবে। তাহলে এইখানেও সৃষ্ট চাপের পরিমাণ কিন্তু হবে হচ্ছে আমার একই রকম ভাবে এই P1 চাপটা এখানে থাকবে। তাহলে এইখানে যদি আমি ধরি, এই দিকে যদি আমার এখানে এই পিস্টনের উপরে যদি বল হয় F2, তাহলে এই জায়গায় সব জায়গায় চাপ যত সমান, তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে আমাদের এখানে এই জায়গায় চাপ যেটা P1 সমান সমান F1/A1, একই রকম ভাবে এই দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রে এখানেও চাপ যদি ধরি আমরা P2 সমান সমান এটা হলো F2/A2। এখন প্যাসকেলের সূত্র মতে চাপ দুইটার সমান হবে। তার মানে এই জায়গায় চাপ যা হবে, এই জায়গায় চাপ সেটাই হবে, সমান যেহেতু হবে। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি F1/A1 সমান সমান F2/A2। তাহলে আমরা এই সম্পর্ক থেকে আমরা লিখতে পারি যে F2 সমান সমান F1/A1 ইন্টু এইটা সমান সমান লিখতে পারি, এটা এপারে গুণ হয়ে যাবে। তো এটাই আমাদের একটা সেই কাঙ্ক্ষিত সূত্র, যে সূত্রের সাহায্যে আমরা এখানে চাপ বের করতে পারি। একটু খেয়াল করো, এই চাপটা কতটুকু চাপ, যেটা আমরা এই চাপটা কতটুকু চাপ যেটা আমরা এখানে প্রয়োগ করেছিলাম, যে চাপটুকু এই জায়গায় চাপটা প্রয়োগ করেছিলাম, সেই চাপের সাথে এই জায়গার এরিয়াটা গুণ হয়ে যাচ্ছে, A2 এরিয়াটা গুণ হয়ে যাওয়ার পরে পাওয়া যাচ্ছে হচ্ছে দ্বিতীয় সিলিন্ডারের, মানে এই বড় সিলিন্ডারে আমার চাপ কতটুকু হবে। এখন স্বাভাবিকভাবে চিন্তা করে দেখো যে এখানে যে পরিমাণ বল আমি ক্রিয়া করেছি, এই জায়গায় যতটুকু বল ক্রিয়া করেছি তার থেকে এই মানটা বড় হবে, কারণ এখানে এই মানটা বড়, এই মানটা বড়। আমরা একটা ছোট্ট একটা এক্সাম্পল করতে পারি। ধরে নিলাম যে আমার এই জায়গায় এই A1 এর মান মনে করো, সাপোজ 2 মিটার স্কয়ার। এই সিলিন্ডারের ক্ষেত্রফল হলো 2 মিটার স্কয়ার। ধরে নিলাম আমরা এইখানে এই চাপটা মনে করো সাপোজ 5 নিউটন। আমরা এখানে F1 সমান সমান মনে করো 5 নিউটন বল ক্রিয়া করেছি। ঠিক আছে, এখন আমরা আরো ধরে নিলাম যে এখানে A2 সাপোজ, এটা ধরো মনে করো সাপোজ 10 মিটার স্কয়ার, এটা হলো 10 মিটার স্কয়ার। যদি তাই হয়, মানে এর থেকে যদি ওটা 10 গুণ মানে 5 গুণ বড় হয়, তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা এই মানগুলো যে বসাই, যে F1, A1, A2 এর মান বসালে F2 এর মান কত পাওয়া যায় দেখো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি F2 সমান সমান যে 5/2 ইন্টু 10, 5/2 ইন্টু 10, A2 এর মান হলো 10। তাহলে দেখো এটার মান কত হচ্ছে, তাহলে কেটে গেল, এটা হয়ে গেল 25 নিউটন। তাহলে দেখো যে আমি একটা ছোট্ট সিম্পল হিসাব করেছি, যে এখানে আমি যেখানে 5 নিউটন বল দিয়েছি, ওখানে সেটা পাচ্ছে হচ্ছে 25 নিউটন বল।
তার মানে 5 গুণ বল বেড়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা বল বৃদ্ধিকরণ নীতির মাধ্যমে আমরা হাইড্রোলিক প্রেস বা বিশেষ করে হাইড্রোলিক ব্রেক যেগুলো, সেইগুলোতে আমরা এই বল বৃদ্ধি করে কাজ করতে পারি। তার মানে কোনো একটা বস্তুকে থামাতে গেলে কিংবা কোনো একটা বস্তুকে যদি আমরা বেশি কাজ করতে চাই, তাহলে কাজ করতে গেলে কিন্তু বল দরকার। তো বল যত বেশি হবে সেখানে একটা বস্তুকে বেগের পরিবর্তন করা বা বল বাড়ানো বা কমানোর ব্যাপারটা অনেক ইজি হবে। আচ্ছা, এবার এই জায়গাটাতে এইটুকু যা আলোচনা করেছি এই পর্যন্ত, এইটুকু দিয়ে আমাদের গ নম্বরে বা 3 মার্কের জন্য প্রশ্ন আসে। এখন আমরা এখানে গত বছরের পরীক্ষা মানে 2019 সালের পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল যে এইখানে শক্তির নিত্যতা সূত্র প্রতিপালন হয় কিনা বা উভয় সিলিন্ডারে কৃত কাজ সমান হবে কিনা, একটু সেইটা একটু দেখি যে কি বলে এগুলা। ঠিক আছে, আচ্ছা এখন আমি ধরে নিচ্ছি যে আমার এই যে সিলিন্ডার, এখানে এই বল প্রয়োগ করার কারণে সিলিন্ডারটা মনে করো এদিকে নেমে আসছে, মনে করো সে এই পর্যন্ত নেমে আসছে। সাপোজ আমি ধরে নিলাম যে এই পর্যন্ত নেমে আসছে, সিলিন্ডারটা এই পর্যন্ত নেমে আসছে। সাপোজ আমি ধরে নিলাম যে এইখান থেকে এই পর্যন্ত এটা হলো সাপোজ H1 পরিমাণ নিচের দিকে নেমে আসছে। তো আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে আয়তন অসংকোচনশীল, এখন এখানে যদি H1 পরিমাণ নেমে আসে তাহলে আমাদের এই জায়গায় এই তরল যতটুকু নিচে নেমে আসছে তার আয়তনটা কেমন হবে, তাহলে আমি এখানে এই ক্ষেত্রে লিখতে পারি এই আলোচনা কিন্তু তোমাদের বই নাই। তাহলে এখানে এই এরিয়া অফ ক্রস সেকশন মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো A1 এবং H1 পরিমাণ নেমে আসছে। তাহলে এই জায়গায় আয়তন V1 সমান সমান লিখতে পারি হচ্ছে A1 ইনটু H1, মানে এই পরিমাণ আয়তন নিচের দিকে এটা চলে আসছে তরলটা। এখন যেহেতু আয়তন কোনো সংকুচিত হওয়ার কোনো সুযোগ নেই, আয়তন সংকুচিত হবে না, সুতরাং সেই পরিমাণ আয়তন কিন্তু এটা উপরের দিকে উঠে যাবে। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে এই সিলিন্ডারটা ধরো মনে করো এই পর্যন্ত উপরের দিকে উঠে আসছে, এই পর্যন্ত উপরের দিকে উঠে আসছে সাপোজ। হ্যাঁ, তো ধরে নিলাম যে এখান থেকে এই পর্যন্ত H2 পরিমাণ উপরের দিকে উঠে গেছে এবং এর ক্ষেত্রফল হলো এটা। এখন এইখানে যতটুকু আয়তন উপরে উঠে গেছে সেটা যদি দেখি V2, তাহলে একই রকম ভাবে এখানেও এটা লিখতে পারবো হচ্ছে A2 H2। এখন অসংকোচনশীল যে নীতি মানে সত্য ছিল, অসংকোচনশীলতার সত্য থেকে পাই ইউ লিখতে পারি এই আয়তন যতটুকু নিচের দিকে নেমে আসবে ঠিক এই আয়তনের দিকে ততটুকু বেড়ে যাবে। তাহলে এখানে V1 সমান সমান V2, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো A1 H1 সমান সমান A2 H2, কারণ দুই দিকে এই দিকে আয়তনে যতটুকু নিচে নেমে আসবে ওই দিকে আয়তনে যতটুকু ঘুরে উঠে যাবে, খুব সহজ কথা। তো এখান থেকে কিন্তু আমরা এই আয়তন যখন এইদিকে এতটুকু নিচে নেমে আসবে তখন এই সিলিন্ডারের কৃত কাজ, তাহলে এই সিলিন্ডারের কৃত কাজের পরিমাণটা কিন্তু বের করতে পারবো। তাহলে এই সিলিন্ডারের কৃত কাজ সেটাকে যদি W1 সমান সমান কি হবে, তাহলে সাপোজ তাহলে বল হলো এখানে F1, এখানে F1 পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল আর এখানে H1 পরিমাণ সরে আসছে, মানে সরণ হয়েছে H1, তার মানে এখানে F1 H1। তোমরা ওই বলের কাজের সংজ্ঞায় তোমরা কাজ সমান সমান বল গুণ সরণ, এখানে তোমরা অ্যাকচুয়ালি সরণ ব্যবহার করেছো হচ্ছে কাজের হিসাব করতে। সরণ মানে হলো একটা বস্তু কতটুকু সরে গেছে, তো এখানে আমরা এই সরে আসাটুকুকে ধরেছি হচ্ছে H, জাস্ট S এর পরিবর্তে এটা প্রকাশ করেছে হচ্ছে H দ্বারা, আর কোনো পার্থক্য নাই, জাস্ট বল আর সরণের গুণফল। তাহলে একই রকম ভাবে তাহলে এখানেও কৃত কাজ W2 সমান সমান লিখতে পারবো হচ্ছে, তাহলে এইখানে যে বলটা আমরা পেয়েছিলাম হচ্ছে F2, এই যে আমরা যেটা অলরেডি বের করলাম F2 এর মান আমরা এখানে বের করলাম, তাহলে F2 সমান সমান একই রকম ভাবে F2 H2। তো আমরা এই
সম্পর্ক ব্যবহার করে দুই জায়গায় কতটুকু কাজ হয়েছে সেটা আমরা বের করতে পারি। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে এভাবে যে এই ক্ষেত্রে উভয় পিস্টনিকৃত কাজ সমান হয়েছে কিনা, এভাবে যেমন জিজ্ঞেস করতে পারে, অথবা এখানে জিজ্ঞেস করতে পারে যে এই মানে ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা, মানে শক্তির নিত্যতা সূত্র প্রতিপালিত হবে কিনা সেটা জিজ্ঞেস করতে পারে। তাহলে শক্তির নিত্যতা সূত্র প্রতিপালিত হবে কিনা এটা প্রমাণ করতে চাইলে এই সিলিন্ডারও কৃত কাজ বের করতে হবে, আবার এই সিলিন্ডারও কৃত কাজ বের করে দেখাতে হবে দুইটা সমান হয় কিনা। আচ্ছা, এখন কৃত কাজ কিভাবে বের করবো? তাহলে আমাকে যে কোনো একটা এইখানে মান বলে দিবে, যে এখানে সাপোজ ধরো এখানে এই এইচ সমান সমান সাপোজ মনে করো 5, আচ্ছা আমি একটু কম করে ধরি, মনে করো 0.1 মিটার, 0.1 মিটার নিচে নেমে আসছে। যদি তাই হয়, যদি এই এইচ1 সমান সমান এই সিলিন্ডারটা যে 0.1 মিটার নিচে নেমে আসে, তাহলে আমরা এই শর্ত থেকে কিন্তু এখানে H2 এর মান কত সেটা কিন্তু বের করতে পারবো। তাহলে দেখা যাক H2 কত হবে। তাহলে H2 সমান সমান লিখতে পারবো হচ্ছে A1 H1 ভাগ A2। তাহলে মান বসাই। তাহলে A1 এর মান হলো এখানে 5, আর H1 এর মান হলো হচ্ছে আমি একটু ভুল লিখেছি। A1 এর মান হলো 2 মিটার স্কয়ার ছিল, আর এটার মান হলো 0.1, আর A2 এর মান হলো সাপোজ 10, এখানে আমরা A2 ধরেছিলাম 10। তাহলে কত হচ্ছে দেখো একটু খেয়াল করে। তাহলে এখানে যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে 0.1 কে 10 দ্বারা ভাগ করলে 0.01, তাকে 2 দিয়ে গুণ করলে এটা হবে হচ্ছে, এটার মান হবে 0.02 মিটার H2 এর মান। তাহলে এখন আমরা কিন্তু দুই ক্ষেত্রে কাজ বের করতে পারবো। আমরা একটু দেখি একটা কাজ বের করে যে এইখানে উভয় ক্ষেত্রে কাজ ঠিকমতো হলো কিনা, মানে কাজ সমান হলো কিনা একটু দেখলেই বুঝতে পারবো। আচ্ছা, তাহলে প্রথম সিলিন্ডারে কৃত কাজ, তাহলে সেক্ষেত্রে W1 সমান সমান, তাহলে বল হলো W1 হলো F1 H1, তাহলে এখান থেকে F1 এর মান হলো 5, আর H1 এর মান হলো 0.1, তার মানে এটা হলো গুণ করলে 0.5 ওয়াট। একই রকম দ্বিতীয় ক্ষেত্রে জুল। দ্বিতীয় ক্ষেত্রে দেখি কতটুকু কাজ হয়েছে। তাহলে সেক্ষেত্রে W2 সমান সমান F2 H2। তাহলে F2 এর মান হলো আমরা বের করেছিলাম হচ্ছে 25, এটার মান হলো 0.02। তো একটু গুণ করো, দেখো কি হয়। 5 2 10 এর 0, হাত থেকে 1, 4 1 5, আর এদিকে 0.2 ঘর চলে আসবে, তার মানে 0.5 এত জুল। তাহলে দেখো যে এখানেও কৃত কাজ 0.5 জুল, এখানেও কৃত কাজ 0.5 জুল। সুতরাং এখানে শক্তির নিত্যতা সূত্র যেটা সেটা প্রতিফলিত হয়েছে। তো এইখানে মূলত এই ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো দেখো আমরা এভাবে আমরা কাজ বের করে করতে পারি। তোমাদের এই ধরনের সৃজনশীল প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকতে পারে, এখান থেকে এই ধরনের প্রশ্ন হয়েছে। তো আমাদের থিওরি আলোচনা আজকে পর্যন্ত, তাহলে আমরা একবার তোমাদের প্রশ্ন উত্তর দেখি আর কি, ঠিক আছে।